আজকে আপনাদেরকে এখানে আহ্বান করেছি একটা বিষয় অবগত করার জন্য। এটা আপনারা সকলেই জানেন, গত অক্টোবর মাসের ৬ এবং ৭ তারিখে বিগত কয়েক মাস ধরে সারা ত্রিপুরার যে লাগাতার যে একটা অস্থিরতা চলছে, এই অস্থিরতার কোথাও যে ট্রাইবাল নন ট্রাইবালের মধ্যে অবিশ্বাস, দ্বন্দ্ব তৈরি হওয়া, কোথাও দুই ধর্মীয় গোষ্ঠীর মধ্যে এই বিভেদ তৈরি করা, আরও কোথাও যে একই সম্প্রদায়ের মধ্যে দুই সম্প্রদায়ের মধ্যে বিভাজন তৈরি করা, এগুলি প্রায় কদিন বাদেই ত্রিপুরাজ্যের বিভিন্ন প্রান্তে এগুলি একটা পালা করে শুরু হয়েছে। তারই অন্যতম একটা বীভৎস, মর্মান্তিক, অনভিপ্রেত একটা ঘটনা ঘটে যায় উত্তর ত্রিপুরার কদমতলা ব্লকে ৬ এবং ৭ তারিখ, এবং প্রায় একই ধরনের ঘটনা ঘটে পানিসাগর মহকুমার পেকুছড়াতে। আমি ঘটনা বিস্তৃত বলছি না, দরকারও নেই, এটা সবাই জানেন। এটার পুনরাবৃত্তি হোক কোনো সুবুদ্ধি সম্পন্ন মানুষ চায় না, আমরাও চাই না। এবং তবে এটা বলা দরকার, কেন ঘটনাগুলি ঘটল। ত্রিপুরাজ্যের বর্তমান যে রাজ্যে যে সরকার আছে, তাদের যে জনবিরোধী কার্যকলাপ, প্রতিশ্রুতি খিলাফ, আরও নানা কারণে যত দিন যাচ্ছে বর্তমান শাসক জোট বা শাসক গোষ্ঠী তারা জনবিচ্ছিন্ন হচ্ছে। এই জনবিচ্ছিন্নতা থেকে নিজেদেরকে আড়াল করার জন্য এবং সেই আড়ালে থেকে কিভাবে একটা ছোট্ট গোষ্ঠী উপরতলায়, মাঝারি স্তরে এবং নিচু স্তরে অনৈতিকভাবে নানা রকম করে খাচ্ছে, রাতারাতি লাখ কোটিপতি হয়ে যাচ্ছে, অথচ সর্বস্তরের অংশের মানুষ সর্বশান্ত। এই ক্ষোভ থেকে নিজেদেরকে আড়াল করার জন্য এবং জনবিক্ষোভ যাতে এটাকে কিছুটা হলেও সাময়িকের জন্য হলেও এটাকে দমন করা যায়, জনগণকে বিচ্ছিন্ন রেখে, এইভাবে বিভাজিত রেখে, তারই অঙ্গ। এতে কদমতলা ব্লকে সেখানকার সমস্ত অংশের কি ধর্মীয় কি সম্প্রদায় সাধারণ মানুষের প্রভূত ক্ষতি হয়েছে। প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে গোটা উত্তর জেলায় বেশ কদিন ধরে আইন শৃঙ্খলার অবনতি, বাজারহাট ঠিকঠাক চলেনি, এমনকি দুর্গাপূজার যে মরশুম আনন্দের বা উৎসবের, এটাও ব্যাহত হয়েছে। তার আজ আমাদের রাজ্যের অন্য প্রান্ত লেগেছে। এমনিতেই কন্ডাতুইশা এবং কৈতরাবাড়ির ঘটনায় এ রাজ্যের অন্য অংশের মানুষ তারাও নানাভাবে বিচলিত। এটা তার সাথে সেই ঘটনাটা আরও সংযুক্ত হয়েছে। গন্ডাতুইশা এবং কৈতরাবাড়ির ক্ষেত্রে আপনারা দেখেছেন, এই জাতীয় ঘটনা হলে পরে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংস্থা বা সেরকম ব্যক্তিত্বরা এলাকা সফর করে যাতে ক্ষতিগ্রস্ত মানুষ, বিপর্যস্ত মানুষ, তাদেরকে আশ্বস্ত করা যায়, তাদের কাছে ত্রাণ পৌঁছানো যায়, এবং যারা এই সমস্ত ঘটনার পেছনে ক্রীড়নক, তাদের বিরুদ্ধে জনমত তৈরি করা যায়। সর্বকালেই এটা হয়ে আসছে, কিন্তু এই আমলে
বিজেপির নেতৃত্বে বিজেপি আইপিএফটি জোট এবং ত্রিপুরা মথা জোট তৈরি হওয়ার পর এটাও করতে দেওয়া হয় না। 163 ধারা বলবতের নামে জনপ্রতিনিধিদেরকেও ঢুকতে দেয় না তার এলাকাতে। যাই হোক, যে সেই 6 এবং 7 জুন এই অক্টোবর হয়েছে, তারপর 15 অক্টোবর পেকুছড়াতে, তার অনেক দিন বাদে, প্রায় 1 মাস বাদে, গত 8 তারিখে, এই মাসের 8 তারিখ নভেম্বরের, পুলিশ জানালো আমাদেরকে যে এখন আপনারা আসতে পারেন। আমরা গেছি। আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আমাদের পার্টির পলিট ব্যুরো সদস্য কমরেড মানিক সরকারের নেতৃত্বে আমি, কমরেড মানিক দে, কমরেড পবিত্র কর, আমাদের সেই কদমতলার বিধায়ক কমরেড ইসলাম উদ্দিন, তারপর আরও সেখানকার নেতৃত্ব, শৈলেন্দ্রনাথ আমাদের এমএলএ, বিজিতা নাথ প্রাক্তন মন্ত্রী, আমরা গেছি। গোটা এলাকা প্রায় সমস্ত ক্ষতিগ্রস্ত বাড়ি বাড়ি গেছি। আমি বিস্তৃত বলছি না, এখানে সবটাই আছে। এবং আমাদের পরিদর্শনের পর আমরা যা দেখেছি, যা উপলব্ধি করেছি, যে মর্মন্তুদ চিত্র আমরা প্রত্যক্ষ করেছি, সেখানে তাদের সে ক্ষতিপূরণ তো সবটা কখনোই সম্ভব না, কিন্তু এই পরিবারগুলো যাতে আবার সিট দ্বারা সোজা করে দাঁড়াতে পারে, পরিবারগুলো সচল হতে পারে। যে পরিবারের একজন খুন হয়ে গেল, সেই পরিবারটা যাতে বাঁচতে পারে। যারা এখনো আহত হয়ে হসপিটালে কাতরাচ্ছে, যাদের চিকিৎসা দরকার, তারা যাতে সুচিকিৎসা পায়, সবটা মিলিয়ে আমরা আজকে মুখ্যমন্ত্রীর কাছে গেছি, আমরা 3 জন, এবং তার কাছে সবটা উল্লেখ আমরা করেছি। মুখ্যমন্ত্রীর সাথে খুব সৌহার্দ্যপূর্ণভাবে আমাদের আলোচনা হয়েছে। সেই ঘটনা যেদিন হয় সেদিনও বার কয়েক মুখ্যমন্ত্রীর সাথে পরবর্তী সময়ে তো আমাদের হয়েছিল। আমাদের বিধায়ক সাহেব সেখানকার তিনিও বলেছেন, পার্টির নেতৃত্ব বলেছেন। আজকেও আবার আমাদের আলোচনা হলো। মুখ্যমন্ত্রী সাহেব আমাদেরকে জিজ্ঞেস করলেন যে এই ঘটনার পেছনে কি কারণ মনে হয়। আমরা বলেছি যে হ্যাঁ, ঘটনাটা সূত্রপাত একটা চাঁদা তোলা নিয়ে। তো এরকম চাঁদা তোলা তো একটু অন্য সময়তে হয়, কম বেশি টকজগ হয়, কিন্তু এটাকে কেন্দ্র করে এরকম হয়ে গেল কেন? আমরা বলেছি যদি বৃষ্টির সময় বর্ষাকালে খড়ের গাদাতে যদি আপনি পেট্রোল দিলে আগুনও দেন, সঙ্গে সঙ্গে জ্বলবে না। হ্যাঁ, জ্বলবে, কিন্তু শুষ্ক বাতাবরণে, শুখা মরশুমে যদি এটা স্ফুলিঙ্গ যদি হয়, খড়ের গাদা দাও দাও করে এটা গোটা এলাকা জ্বালিয়ে দেয়। আজকে ত্রিপুরাজ্যের মধ্যে বিভিন্ন কারণে শুখা মরশুমে খড়ের গাদা যেরকম শুকিয়ে একেবারে কি বলে কাঠ হয়ে আছে, সেই সময় এরকম স্ফুলিঙ্গ যেখান থেকে আসুক, যেভাবে তৈরি হোক, তা দাবানল তৈরি করে। ত্রিপুরাজ্যে সাম্প্রদায়িক শক্তি এবং দুর্ভাগ্যের শাসক দলের বদান্যতায়, এবং আমরা বলেছি একজন মন্ত্রীর নাম, আমি এখানে বলছি না, না বললেও সবাই বুঝবেন যারা দর্শকরাও শুনছেন। লাগাতার সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে যাচ্ছে, এবং সর্বশেষ সেদিন একজন বহিরাজ্যের একজন যুবক ফেরিওয়ালা নিজে গাড়িতে বসে থেকে নির্দেশ দিয়ে তাকে প্রচণ্ডভাবে আহত করেছে। এবং শুধু তা নয়, সেখানে থেমে থাকছেন না সে ভদ্রলোক, সামাজিক মাধ্যমে এইভাবে
লাগাতার বলে যাচ্ছে। আমরা আজকেও বলেছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, আপনার এই মন্ত্রী প্রবরকে থামান। আমরা জানি যে আপনার পুলিশ বা আজকে যে অবস্থা, এই জাতীয় যদি কোথাও কেউ সাম্প্রদায়িক উস্কানি দেয় তার বিরুদ্ধে আমাদের ভারতীয় আইনেই এটা অফেন্স, তার বিরুদ্ধে দণ্ডমূলক এই কি বলে অপরাধের যে কগনিজেন্স হয়, কিন্তু হবে না। আমরা চাই ঠিক আছে আপনি বিরত করুন, এটা হ্যাবিচুয়াল অফেন্ডার্সের মতো এরকম মন্ত্রী এবং কিছু লোক শাসক দলের একই কারণে, রাজনৈতিক কারণে ঘটনাগুলি করছে। এটাই হলো এই গন্ডাতুইশা, কদমতলা, কৈত্রাবাড়ি, ওইখানে এই উদয়পুরের যে কদিন আগে সেখানকার একটা এরকম সংখ্যালঘুর বাড়ি উচ্ছেদ করেছে, সেখানেও এক বিধায়কের নেতৃত্বে, এবং পেকুছড়া। আমরা চাই এটা থামুক। দ্বিতীয় আরেকটা বিষয়ে সেদিন আজকেও যেহেতু সৌহার্দ্যপূর্ণ আলোচনা, খুব ভালো লেগেছে আমাদের কাছে। মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গিকে আমরা ধন্যবাদ জানাবো। তিনি আমাদের বিধায়ক সাহেবকে জিজ্ঞেস করছেন, সেখানে তৎকালীন সময়েতে যে পুলিশের এসপি ছিলেন তার ভূমিকা কী ছিল? আমাদের বিধায়ক মহোদয় বলেছেন তার জন্যই তো হয়েছে ঘটনা, কারণ এরকম চাঁদা বা অন্য যে কোনো কারণে একটু উত্তেজনা হতেই পারে। তাৎক্ষণিকভাবে যদি পুলিশ সেই ভূমিকা গ্রহণ করে, গন্ডাতুইশাও হয় না, কৈত্রবাড়িও হয় না, কদমতলাও হয় না, শত শত পরিবার এভাবে সর্বশান্ত হয় না। যাই হোক, সে অফিসারকে উড্র করা হয়েছে। তো আমরা আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘটনাবলীর থেকে তিনি অভিজ্ঞতা অর্জন করবেন এবং ভবিষ্যতে এরকম যাতে ঘটনা না হয়। তিনি প্রকাশ্যে বলেন, পুলিশকে তো আমরা আমাদের এই কি হলো ফ্রি হ্যান্ড দেওয়া আছে, কিন্তু ফ্রি হ্যান্ড হলে পরে আমাদের বিধায়ক মহোদয় বলবেন কি ঘটনা সেখানে। এই ঘটনা হওয়ার কোনো কারণই ছিল না। যাই হোক, এই আলোচনার শেষে আমরা বলেছি যে আমরা এখন এসেছি যাতে আর কোনো ঘটনা না হয় এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যাতে যথাযথভাবে সাহায্য করা হয়। আমরা জানি যে লক্ষ লক্ষ টাকার সম্পদ লুট হয়েছে, ধ্বংস হয়েছে, সরকার পুরো দিতে পারবে না। আমরা সরকার চালিয়ে এসেছি, আমাদের অভিজ্ঞতা আছে, কিন্তু সরকার যদি উদ্যোগ নেয় তাদেরকে একটা সফট লোন দেওয়ার, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে কথাবার্তা বলে এবং কিছু পরিকাঠামো তৈরি করে দেওয়ার, তাহলে যে পরিবারগুলো একটু উঠে দাঁড়াতে পারবে, তার পরিবার মানে সদস্যদের নিয়ে খেয়ে পরে বেঁচে থাকতে পারবে। তো এই ডেপুটেশন দিয়ে এসেছি, এটাই আপনাদের কাছে বক্তব্য রাখার। আমার সাথে যারা গেছেন তারাও নিচ্ছি বিভিন্ন দিক যুক্ত করবেন। আমি বলুক আগে। সাংবাদিক বন্ধুদের নমস্কার। কদমতলা গত 6 অক্টোবর এবং 7 তারিখের যে ঘটনা, আপনারা সবাই মোটামুটি অবগত আছেন। মূল বিষয় হচ্ছে ওই দিন 6 তারিখে বেলা 1 ঘটিকার সময়ে ওই কদমতলা এলাকায় সার্বজনীন দুর্গাপূজা, কালী পূজার সময়ে আমরা দেখেছি বিগত দিন থেকেই চাঁদা সংগ্রহ করা হয়। উভয় অংশের মানুষ পূজাতে সাহায্য করেন। ওই দিন একজন মুসলিম মহিলা ছিল, যিনি ওই আসামে মাকুন্দায় একটা খ্রিস্টান মিশনারি হসপিটালে তিনি চিকিৎসা দরকার নাই। তো ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই প্রাথমিকভাবে এটা কদমতলা পিএসএ তার মীমাংসা হয়। এরপরে এখান থেকে আবার একটু উত্তেজনা চড়ায়। বাজারের মধ্যে ধর্মীয় সংখ্যালঘু অংশের যুবকরা রাস্তা অবরোধ করেন। পরবর্তী সময় কদমতলা পিএসএর ওসি সাহেবের উদ্যোগে আবার থানাতে বিষয়টা নিয়ে আলোচনা হয়। আলোচনার পরিপ্রেক্ষিতেই
প্রায় মীমাংসা হওয়ার পথে। এরপরে ওই বিকাল 5টা পর্যন্ত বিক্ষিপ্ত উভয় দিকে 1-2টা ঘটনা ঘটে, তারপর সবাই বাড়ি ঘরে চলে যান। তো সন্ধ্যার পরে ওই ঘটনাটারে কেন্দ্র করে একটা জনগোষ্ঠীর থেকে মিছিল করে একটু উত্তেজনা ছড়ায়, তাও নিরসন হয়ে যায়। কিন্তু রাত্র 8টার সময় এটা অপপ্রচার করে ওই কদমতলা বাজার এলাকার মধ্যে ওই ধর্মীয় সংখ্যালঘু অংশের কিছু লোক বাজারে আসেন। তো আমরা যে বিষয়টা লক্ষ্য করলাম, তো বাজার এলাকার মধ্যে পুলিশ প্রশাসনের তরফ থেকে বিএসএফ, সিআরপিএফ, টিএচআর প্রচুর ছিল, কিন্তু সবাই ওই সময়ে বাজার থেকে সরিয়ে তাদেরকে মাঠে নেওয়া হলো এবং বাজারের মধ্যে ভাঙচুর, কিছু লুটপাট হলো। পরবর্তী সময়ে পুলিশ প্রশাসনের উদ্যোগে ওই ফায়ারিং হয়, লাঠিচার্জ হয়, একটা লোক নিহত হলো, 2-3 জন আহত হলেন। এর পরের দিন 7 তারিখের ঘটনা আপনারা সবাই জানেন। তো এখানে প্রচুর প্রায় 166টার মতো দোকান লুটপাট হয়েছে। এবং যেটা লক্ষণীয়, আমাদের রাজ্যের পুলিশ প্রশাসনের উত্তর জেলার যিনি মাননীয় পুলিশ আধিকারিক ছিলেন, এসপি মহোদয়, উনি কদমতলা থানাতেই উপস্থিত ছিলেন। ওনার উপস্থিতিতে এই ঘটনাগুলি ঘটলো। তো কদমতলাতে আমরা দেখেছি আমাদের পূর্বপুরুষ থেকে উভয় অংশের মানুষ আমরা বসবাস করে আসছি, এ ধরনের ঘটনা ঘটেনি। এটা দুঃখজনক ঘটনা, এটা নিন্দা জানানোর কোনো ভাষা নাই। কিন্তু এই সময়ের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রচুর ক্ষতি, তাদের দোকানঘর এবং সমস্ত সম্পত্তি, দোকানের মধ্যে যে সমস্ত জিনিস ছিল সমস্ত লুট হয়ে গেছে। এই যারা ক্ষতিগ্রস্ত হলেন, আজকে প্রায় 1.5 মাস হয়ে গেল, রাজ্য সরকারের তরফ থেকে আমরা দেখেছি কদমতলা বিডিও সাহেবের উদ্যোগে, রেভিনিউ ডিপার্টমেন্টের দপ্তরের যারা অফিসার তাদের উদ্যোগে আবার সার্ভেও হয়েছে, কিন্তু মাত্র 20 জন, এখন পর্যন্ত মাত্র 20 জন পেয়েছেন 5,000 টাকা করে। তো যেটা ক্ষতি হয়েছে, সব ক্ষতি তো রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া সম্ভব নয়। কিন্তু আমরা আজকেও মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবকে আমরা বলেছি খুব দ্রুত গতিতে যাতে এই যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে খুব তাড়াতাড়ি যাতে তাদের সাহায্য, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে যাতে সাহায্য খুব দ্রুত গতিতে দেওয়া হয়। এবং আমাদের কদমতলা এলাকার মধ্যে, যেটা এই এলাকার মধ্যে এখনও সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনার জন্য রাজ্য সরকারের তরফ থেকে অন্ততপক্ষে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমরা বলেছি, ওনার উপস্থিতিতে উভয় অংশের শুভ বুদ্ধি সম্পন্ন যে মানুষ রয়েছেন তাদের উপস্থিতিতে কদমতলাতে একটা প্রশাসনিক মিটিং করা যায় কিনা। যদি উনি এই মিটিংটা করেন, উদ্যোগ নেন, তাহলে উভয় অংশের মানুষের মধ্যে মোটামুটি আস্থা ফিরে আসবে। এটাই আমার মূল বক্তব্য। আমাদের পার্টির সেক্রেটারি সবটা বিষয় বলেছে। শাসক দল যদি কোনো ঘটনার সঙ্গে, শাসক দলের দায়িত্ব মানুষের নিরাপত্তা রক্ষা করা, শান্তি সম্প্রীতি রক্ষা করা। শাসক দল যদি ঘটনার সঙ্গে জড়িত হয়ে যায়, স্বাভাবিক কারণে সেখানে পুলিশ নির্বিকার ভূমিকা নেয়, নিরপেক্ষতা বলে কিছু থাকে না, এবং এই কারণেই মানুষের নিরাপত্তাহীনতা ভুগছে। এবং সবগুলো ঘটনা দেখা গেল, অধিকাংশ ঘটনাগুলো ঘটেছে পুলিশের উপস্থিতিতে। এগুলো আমরা মুখ্যমন্ত্রী মহোদয়ের দৃষ্টিতে নিয়েছি, উনি শুনেছেন, এবং ঘটনা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই, এগুলো তো মানুষের চোখের সামনে ঘটেছে। যখন মানুষ, রাজ্যে খাদ্য নেই, কাজ নেই, খুব খারাপ অবস্থা, এবং দুর্নীতি নিয়ে রাস্তায় নামতে শুরু করেছেন, আইন শৃঙ্খলা নিয়ে রাস্তায় নামতে শুরু করেছেন, প্রতিদিন রাস্তা রোকো হয় বিভিন্ন জায়গাতে, এবং এগুলো জলের দাবি, এই দাবি, সেই দাবিতে মানুষের যে জ্বলন্ত সমস্যা নিয়ে, এই সমস্যাগুলো সমাধান করা হলো সরকারের দায়িত্ব। তা না করে দেখা যায় আমাদের রাজ্যে চিরাচরিত যে শান্তি সম্প্রীতি, এটা বিঘ্নিত করছেন, এবং শাসক দল সেখানে সেই দায়িত্ব অস্বীকার করতে পারে না। আমরা বলেছি যে সম্প্রীতি রক্ষার জন্য এগিয়ে আসতে হবে, সরকারকে সদর্থক ভূমিকা নিতে হবে। আমরা বলেছি যে একজন মাননীয় মুখ্যমন্ত্রীর অ্যাটলিস্ট ওইখানে যাওয়া দরকার ছিল। উনি বলেছেন যে যেতে পারেননি, তিনি যাবেন,
এই বলেছেন যে সহসাই অল্প সময়ের মধ্যে উনি যাবেন, গিয়ে ওই এলাকায় মানুষের সমস্যাগুলো শুনবেন। আমরা চোখে দেখার পর বুঝতে পেরেছি ঘটনা গভীরতা কত বেশি। একটা বাজারের, আরে এ তো দেখেছি আমি, আমার মনে পড়ে 80 সালের দাঙ্গার সময় বাইরে থেকে গিয়ে আগে গাড়ি ভর্তি করতেন মানুষের জিনিসপত্র লুট করে, তারপর আগুন দিতেন। এখানেও আমি দেখলাম ঘটনার ট্রেন্ড, বাড়িঘর থেকে আগে লুট করেছেন, গাড়িতে মাল বোঝাই করেছেন, তারপর আগুন দিয়েছেন। দোকানের মধ্যে সব দোকান না, লুটপাট, মোবাইলের দোকান, দামি জিনিসপত্র, টিভির দোকান, ফ্রিজের দোকান, এই জাতীয় সরঞ্জামগুলো গাড়িতে বোঝাই করে তারপর সেই দোকানগুলো পুড়িয়ে দিয়েছেন এবং ভাঙচুর করেছেন। বেশ কয়েকজন ইনজুর্ড হয়েছে, চিকিৎসার ব্যাপারে কোনো খোঁজ খবর নেই। আমরা বলেছি এবং আমাদের সেক্রেটারিও বলেছে যে সরকারের থেকে যিনি মারা গেছে, যে পরিবারটা, আমরা বলছি পুলিশে গুলিতে মারা গেছে, এবং সেখানে গিয়ে ওই পরিবারের একজনকে সরকারি চাকরি দিতে হবে। তিনি বলেছেন যে বিষয়টা বিবেচনাধীন, দেখবেন, তাই তো বলেছে, বিবেচনাধীন তিনি দেখবেন, একটা দরখাস্ত পাঠিয়ে দেওয়ার জন্য বিধায়ক মহোদয়কে বলেছেন। আমরা বলেছি যারা ইনজুর্ড এখনও বাড়িতে কাতরাচ্ছে, পয়সা নেই চিকিৎসার, তাদের সমস্ত, যারা ইনজুর্ড মানে আহত যারা হয়েছে, তাদের চিকিৎসার সমস্ত দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হবে। তৃতীয়, আমরা বলেছি যে সমস্ত বাড়িঘর পুড়ে গেছে, দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে, পুড়িয়ে দিয়েছে, এগুলোকে সরকার থেকে আর্থিক সহায়তা দিতে হবে। তারপরে সফট লোনের কথা বলেছে আমাদের সেক্রেটারি, সফট লোন দিতে হবে, এবং ওই এলাকায় বিশেষ করে যারা নিরাপত্তা ব্যবস্থা আছে সেই নিরাপত্তা ব্যবস্থাটাকে দেখা, আর এই ঘটনার সঙ্গে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত এদেরকে চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য দাবি আমরা জানিয়েছি। এবং ওই এলাকার শান্তি সম্প্রীতি রক্ষা করার জন্য সরকারি যে এখন পুলিশের যে ব্যবস্থাপনাটা আছে, সম্প্রীতি ফিরে না আসা পর্যন্ত এটাকে রাখতে হবে যাতে উইথড্র না করা হয়। এবং এখনও কিছু মানুষ বাড়িঘর ছাড়া আছেন, সেই মানুষগুলো যাতে বাড়িঘরে ফিরে আসতে পারে তার জন্য সেখানে সরকার সদর্থক ভূমিকা নিক এবং প্রয়োজন উদ্যোগ নিক, এটা আমরা বলেছি। আমরা 8 তারিখে ভিজিট করার পরেই আমরা চেষ্টা করেছিলাম মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা যায় কিনা, তিনি রাজ্যের বাইরে ছিলেন, আমাদের পার্টির সেক্রেটারি যোগাযোগ করার পর আজকে সময় দিয়েছেন, সে অনুযায়ী আমরা দেখা করে কথা বলেছি। এবং এটা তো আপনারা জানেন যে আমাদের পার্টির সেক্রেটারি গিয়েছিলেন সেখানে কদমতলা মানুষের সঙ্গে মিলিত হওয়ার জন্য, কিন্তু 163 ধারার জন্য ধর্মনগর শহর থেকে ফিরে আসতে হয়েছে, দেখা করতে পারেননি। পরে 163 ধারা উইথড্র হওয়ার পর এই প্রতিনিধি দল আমরা গেলাম এবং বাজার কমিটি দারুণভাবে তারা আমাদেরকে সমস্ত কিছু দেখিয়েছেন, চিহ্নিত করেছেন। এবং বাজার কমিটির বক্তব্য হলো কখনো কদমতলায় কোনো দিন এখানে হিন্দু মুসলমান সম্মিলিতভাবে আছেন এই জাতীয় ঘটনা তারা ঘটতে দেখেননি, এবং যেটা ঘটেছে সেটা না দেখলেও বোঝা যায় না, একেবারে মানে ধ্বংসাত্মক, বাজারটাকে বলা যায় তছনছ করে দিয়েছেন। লুটপাটের একটা আমরা দেখেছি, কিন্তু এই ধরনের লুটপাট অকল্পনীয়, কোনো দোকান ছাড় পায়নি লুটপাট করা, কি হিন্দু কি মুসলমান সমস্ত অংশের দোকানপাটই সেখানে লুটপাট হয়েছে এবং অগ্নিসংযোগ ইত্যাদি হয়েছে। এই সামগ্রিক এই ঘটনাগুলো যাতে এই রাজ্যে পরপর ঘটনা আপনারা দেখছেন, আর যাতে এই জাতীয় ঘটনার এই রাজ্যে পুনরাবৃত্তি না হয়, সরকারকে সেখানে সদর্থক ভূমিকা নিতে হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে রক্ষা করা যায়। এবং একটা চেষ্টা চলছে রাজ্যে সম্প্রীতি বিঘ্নিত করার, এবং উস্কানি দেওয়া হচ্ছে কোনো কোনো জায়গার থেকে এবং কোনো কোনো মহল থেকে। আর রাজ্যের মন্ত্রিসভা মন্ত্রীরা তো শপথ নিয়েছেন, তাদের তো দায়িত্ব আছে, এবং তারা দেখা যায় যে এইখানে গন্ডাছড়ার ঘটনাও আমরা লক্ষ্য করলাম, এখানে একজন বিধায়ক সম্পর্কে, এমডিসি সম্পর্কে সেখানকার মানুষ ওপেনলি বলছে তাদের ইনভলভমেন্ট ছিল। বিধায়িকা, একজন বিধায়িকা এবং একজন এমডিসি সম্পর্কে প্রশ্ন তুলেছে। আমরা আজকে বলেছি মুখ্যমন্ত্রীকে এগুলো আপনাদের দেখতে হবে। সেম লক্ষ্য করা গেল আপনার এই ধর্মনগরে আগের দিন এবং পরের দিন ঘটনাতে দেখা যায় জনপ্রতিনিধি এবং মন্ত্রীরা ধর্মনগরে অবস্থান করেছিলেন, এবং তাদের অবস্থায় দ্বিতীয় দিন ঘটনা কিন্তু সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়েছে। দ্বিতীয় দিন প্রচুর বিএসএফ সিআরপিএফ পুলিশ থাকার পর সেখানে পুলিশকে ইনঅ্যাক্টিভ করে দিয়ে তারপর লুটপাটের কাজটা হয়েছে এবং অগ্নিসংযোগের কাজ হয়েছে। 7-8টা বাড়ি পুড়িয়ে দিয়েছেন আগুন দিয়ে, কদমতলা শহরের সময় বাড়িগুলিতে কোনো জিনিসপত্র বার করতে পারেননি, এই হলো কি অবস্থা। তো এই যে অবস্থা, এখন যদি মন্ত্রিসভার মন্ত্রীরা উপস্থিতিতে যদি এই ধরনের ঘটনা ঘটে, তারা পার্শ্ববর্তী এলাকায় দাঁড়িয়ে থাকে, যদি এখানে এই জাতীয় ঘটনা সংঘটিত, স্বাভাবিক কারণে মানুষের কাছে কী বার্তা যাচ্ছে, এবং মানুষের কাছে বার্তা যাচ্ছে যে
বোধসম্ভবত তাদের একটা প্রত্যক্ষ সমর্থন আছে বা পরোক্ষ সমর্থন আছে এই ধরনের ঘটনা কী করে ঘটে, এবং সেখানে তাদের দায়িত্ব শান্তি রক্ষা করা সরকারের, সেখানে সেই ভূমিকাটা আমরা লক্ষ্য করছি না। কাজে আমরা রাজ্যবাসীর কাছে আমরা দেখেছি বিভিন্ন উস্কানি বিভিন্ন কিছুর মধ্যে দাঁড়িয়েও রাজ্যবাসী এরা এখানকে শান্তি সম্প্রীতি আমাদের যে ঐতিহ্য এটা রক্ষা করার জন্য উদ্যোগ করছেন। এখানকার শান্তিকামী মানুষ আমরা সেদিন যাওয়ার পর প্রত্যেকেই বলেছে না আমরা একসঙ্গে আছি, একসঙ্গে থাকবো, একসঙ্গে আমাদের বসবাস করতে হবে। আমরাও তাদেরকে বলেছি সম্প্রীতি বজায় রাখুন, শান্তি বজায় রাখুন, আর দুষ্কৃতিকারীরা যাতে কোনো সুযোগ না নিতে পারে, গুজবে কান দেবেন না, এবং কোনো কিছু হলে প্রশাসনের দৃষ্টিতে নিয়ে যান, এবং নিশ্চয়ই প্রশাসন সেখানে সদর্থক ভূমিকা নেওয়া উচিত। আমি আরেকটা বিষয় যুক্ত করছি, খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের বিভিন্ন চ্যানেলে একটা মিনিট, আমি পেকুছড়া ঘটনাটা আশ্চর্যজনক ঘটনা, আপনার গেলে বুঝতে পারতেন। জঙ্গল, জনমানব নেই, একটা মুসলমান বস্তি আছে পাশে, এখানে গিয়ে আমরা কোথায় সেই ওই যে মানে পাথর খোঁজার জন্য গেলাম, খুঁজতে খুঁজতে তারপরে গিয়ে দেয় একটা খালি জায়গা, তার নিচে গিয়ে একটা পরিত্যক্ত একটা জায়গা, পরিত্যক্ত, সেখানে গিয়ে বললো যে এখান থেকে নাকি এটা কে দেখেছে, এখানকার স্থানীয় মানুষ সবাই বললো যে একমাত্র প্রধানই প্রথম দেখেছে যে এখানে একটা পাথর ছিল, সেই পাথরটা নাই। তাহলে অন্য কেউ দেখেনি, প্রধান দেখেছে, তিনি দেখে দেখা যায় এটাকে ছড়িয়ে দিলেন। এরপরে গিয়ে কিন্তু সেখানে মসজিদ এবং মাদ্রাসা আক্রান্ত হয়, এবং পরে গিয়ে পুলিশ সেখানে হস্তক্ষেপ করতে। এই জাতীয় ঘটনাগুলো যদি, আমার প্রশ্ন হচ্ছে, যদি সিরিয়া সেখানে থেকে থাকে, যদি কেউ নিয়ে থাকে, সেটাকে উদ্ধার করার দায়িত্ব প্রশাসনের, তাকে আবার পূজা অর্চনা করে বসিয়ে দেওয়ার দায়িত্ব সরকারের। সরকারি দলের লোকরাই যদি এই ধরনের ঘটনা ছড়িয়ে দেয়, এবং এখানে মানুষের বক্তব্য কি, আসাম থেকে ফোন করছে যে এখানে ঘটনাটা হওয়ার কথা ছিল, এটা হয়েছে কিনা, ওইখানকার লোকের বক্তব্য কিন্তু আমাদের কাছে যে বিবরণ দিয়েছে, ঘটনা তখন হয়নি, তার আগে জিজ্ঞাসা করছে এরকম একটা ঘটনা এখানে হওয়ার কথা, এটা হয়েছে কিনা। কি চলছে আমাদের রাজ্যে, এ তো একদমই তো অধিক পরিকল্পিত। এটাই প্রধান দেখলো, কিন্তু কে করলো তো দেখেনি, কিন্তু একটা অংশ মানুষের উপর আক্রমণটা সংগঠিত হচ্ছে, দুর্ভাগ্যজনক। যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম, আপনাদের বিভিন্ন চ্যানেলে এবং দু একটা প্রিন্ট মিডিয়াতেও বেরিয়েছে, সরকার এই আগরতলা মিউনিসিপ্যাল এলাকাতে, এবং যিনি এখন মেয়রের দায়িত্বে আছেন, সেই মেয়রের বিধানসভা এলাকার মধ্যেই নির্বিচারে সেখানে নিরীহ মানুষের ঘর বাড়ি বুলডোজার দিয়ে ঘুরিয়ে উচ্ছেদ করে দিচ্ছে। এখানে আমাদের যে বক্তব্য হলো, হ্যাঁ, এটা ধর্মনগর থেকে কৈলাসহর খোয়াই হয়ে যে জাতীয় সড়ক এসছে, এই জাতীয় সড়কের একটা করিডর তৈরি করতে হবে, এটা গিয়ে দক্ষিণের সাথে যুক্ত হবে, দরকার, খুবই দরকার, এটা হোক, আমরা চাই। ঠিক তেমনি দক্ষিণ থেকে এসে, তাও এই কি বলে অরুন্ধতিনগরের এইসব জায়গাতে কিছু ঘরবাড়ি উপর দিয়ে আসবে, তাদেরকে মানে রিলোকেশন করতে হবে, এবং খুব তাড়াতাড়ি হওয়া চাই। এটা ত্রিপুরা রাজ্যের সমস্ত অংশ মানুষের সাথে আমরাও চাই। কিন্তু যে কায়দায় এদেরকে উচ্ছেদ করা হচ্ছে, এটা অত্যন্ত, হ্যাঁ, ওইদিকেও চম্পকনগর থেকে চন্দ্রপুরও, এটা মোটেই গ্রহণযোগ্য না। এরা কেউ 50, 60, 70 বছর, কেউ কেউ বা কেউ কেউ একটু কম হতে পারে, সেখানে এসে বসছেন। হ্যাঁ, সবার হয়তো বা সেরকম জুত জায়গা নাও থাকতে পারে, সরকারি খাস জায়গা পেয়েছে, বসেছে। এটাই তো সারা পৃথিবী, সারা দেশের মধ্যে নিয়ম। মানুষ আশ্রয় নেয় এরকম খালি জায়গায় এসে, সরকার পরবর্তী সময়তে এগুলাকে বন্দোবস্ত দেয়, রেজিস্ট্রি করে, এদের হাতে পাট্টা তুলে দেয়।
এই দায়িত্ব নাগরিকদের এবং সরকারেরও। যদি তারা 50-60 বছর ধরে যদি কাগজপত্র তাদের হাতে না পেয়ে থাকে, এটা তাদের শুধু ব্যর্থতা না, এটা সরকারের ব্যর্থতা। আমি শুধু এই সরকারের কথা বলছি না, এটা হতে পারে আগের সরকারেরও। সেই 1950-এ, 60-এ, 70-এ, 80-তে বা পরেও যারা ছিলেন, সরকার তো সরকারই। এখন রাস্তা আসতে হবে, আমরাও চাই। রাস্তার বিরুদ্ধে না, উন্নয়নের বিরুদ্ধে না। উন্নয়ন শুধু 100% না, 1000% হোক আমরা চাই। কিন্তু এই লোকগুলাকে একটা বিকল্প ব্যবস্থা না করে, এদেরকে রিলোকেশন না করে, এদের ঠিক সেরকমভাবে ক্ষতিপূরণ না দিয়ে এটা করা তো অমার্জনীয় অপরাধ। এবং অতি সম্প্রতি সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, বোলডোজার ডেভেলপমেন্ট, বোলডোজার পলিসি, এটা চলে না। একটা স্বাধীন রাষ্ট্রে, একটা যে কল্যাণকামী রাষ্ট্রে এরকম যে অন্যায়ভাবে প্রায় ফ্যাসিস্ট কায়দায় এটা করা যায় না। আমাদের পার্টির তরফ থেকে সরকারের কাছে আমাদের স্বনির্বদ্ধ যে অনুরোধ থাকবে এবং জোরালো দাবিও থাকবে, আনটিল অ্যান্ড আনলেস এই পরিবারগুলো, তাদেরকে ঠিক সেরকম মাথা গোজানোর ঠাঁই না দেওয়া যায়। কারো কারো দোকান আছে, ব্যবসাপাতি আছে, রোজগারের আছে, তার বিকল্প না হয়। এতে গত 70 বছর রাস্তা হয়নি বলে তো আমরা এই না খেয়ে মরিনি, নাহলে পরে 6 মাস দেরি হবে। এর জন্য তো আকাশ ভেঙে পড়বে না। কাজেই এই ব্যবস্থা না করে সরকার এইভাবে নির্মম, অমানবিকভাবে, অগণতান্ত্রিকভাবে এবং সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট, এটাকে ওভাররুল করে এটা করা ঠিক না। এটা বন্ধ হোক, এটা বন্ধ হোক। কাজে এই দাবি করছি। ধন্যবাদ। এখানে একটা লাইন যুক্ত করবো, বলেছে সবটা। এই যে রেল লাইনটা হলো সাবরুম থেকে আগরতলা, আমরা তো সরকারে ছিলাম, জমি অধিগ্রহণ হয়েছে, মানুষের তো আমরা এই ধরনের জোর জবরি করিনি, বুঝিয়ে সুঝিয়ে তারপরে ব্যবস্থা করে এই রেল লাইন হয়েছে। দ্বিতীয় জাতীয় সড়ক বামফ্রন্ট সরকার, যে সাবরুমের জাতীয় সড়ক কিন্তু বামফ্রন্ট সরকারের সময় হয়েছে। এখানেও কিন্তু রাস্তা বড় করতে হয়েছে, জায়গা অধিগ্রহণ হয়েছে, কিন্তু মানুষ উপযুক্ত ক্ষতিপূরণ পেয়েছে। কিন্তু এখন লক্ষ্য করা গেল উপযুক্ত ক্ষতিপূরণও দিচ্ছে না, বিকল্প ব্যবস্থা করছে না। এবং ক্ষতিপূরণ যেটা দিয়েছে, এই যেমন চপনগর থেকে এই যে এ পর্যন্ত যে ক্ষতিপূরণের তালিকা দিয়েছে, কোনো লোক জায়গা ছাড়তে চাইছে না। কারণ জায়গার অ্যাকচুয়াল দাম যদিও 2 কোটি, এখন তার কস্ট ঠিক করেছে 5 লাখ। তো এটা নিয়ে চরম বিক্ষোভ চলছে। সরকার তো পারবে না সর্বত্র, এবং এটা তো হয় না। মানুষ যদি সরকার পারবে না, কোর্টে টিকবেই না। এই যে এই এখন 2013 সালে যে জমি অধিগ্রহণ আইন হয়েছে, এই আইনে তো এটা করতে পারে না এইভাবে হোমসিক্যালি। এবং এর জন্য ক্ষোভ তৈরি হচ্ছে। ওই আমরা তো সাবরুমের রাস্তা করেছি, এত ধরনের কিন্তু ড্রজার বা এই সেই লাগাতে হয়নি, বা রাস্তা বড় হয়েছে। সরকারকে আমরা বলবো যাতে মানুষ উপযুক্ত ক্ষতিপূরণ পায় এবং বিকল্প ব্যবস্থাটা করে। ঠিক আছে, থ্যাংক ইউ।